আজকে আমরা কথা বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজি নিয়ে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আইদার আমরা ডিপ্রেস করতে পারি অথবা এক্সাইট করতে পারি। যে সকল ড্রাগ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে তাদের বলা হয় সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ, আর যে সকল ড্রাগ সিএনএসকে এক্সাইট করে তাদের বলা হয় এক্সাইটরি ড্রাগ। এখন সিএনএস এর ডিপ্রেশন আর এক্সাইটেশন জানার আগে আমাদের দুটো নিউরোট্রান্সমিটার সম্পর্কে জানতে হবে। একটা গাবা। গাবাকে বলা হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, কারণ এরা নেগেটিভ আয়ন বাড়ানোর মাধ্যমে আমাদের সিএনএসকে ডিপ্রেশন করে, আর গ্লুটামেট আমাদের সিএনএসকে এক্সাইট করে। এর কারণে গ্লুটামেটকে বলা হয় এক্সাইটরি নিউরোট্রান্সমিটার। ওকে, এখন সিএনএস ডিপ্রেশন যারা আছে তারা তো সিএনএসকে ডিপ্রেস করবে। তো এই সিএনএস ডিপ্রেস করার ওয়ে তিনটা। আমরা একটু আগে বললাম যে আমাদের যে গাবাটা আছে সেই গাবাটা আমাদের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এখন কোনো ড্রাগ যদি এই ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের অ্যাক্টিভিটিটাকে কপি করে তাহলে কি হবে? সে আমাদের সিএনএসকে ইনহিবিট করবে, মানে সিএনএসকে ডিপ্রেস করবে। অথবা কেউ যদি এই গাবা বা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের অ্যাক্টিভিটিটা এনহ্যান্স করে তাহলে কি সেম ওয়েতে সিএনএসটা ডিপ্রেস হবে। আরেকটা ওয়ে যে আমাদের যে এক্সাইটরি নিউরোট্রান্সমিটারটা ছিল সেই এক্সাইটরি নিউরোট্রান্সমিটারটা যদি ইনহিবিট হয় তাহলে কি এক্সাইটেশন তো হবেই না, উল্টো সিএনএসটা ডিপ্রেস হয়ে যাবে। তাহলে সিএনএসটা ডিপ্রেস করার ওয়ে তিনটা। একটা গাবাকে কপি করা অথবা গাবার অ্যাক্টিভিটি বাড়াই দেওয়ার মাধ্যমে সিএনএসকে ডিপ্রেশন করা, আর একটা গ্লুটামেট বা এক্সাইটরি নিউরোট্রান্সমিটারকে ইনহিবিট করার মাধ্যমে সিএনএসকে ডিপ্রেস করা। তো এই তিনটা ওয়েতেই আমরা সিএনএসকে ডিপ্রেস করতে পারি, আর এই তিনটা ওয়ে আমাদের সিএনএস ডিপ্রেশন ড্রাগগুলার মোড অফ অ্যাকশন ওভারঅল। তো সিএনএস ডিপ্রেশন ড্রাগগুলারে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে একদম পুরাতন যুগের যে ড্রাগগুলো সেগুলো বারবিচুরেটস, তারপরে আসছে আমাদের বেনজোডাইজিপাইনস এবং কিছু নিউ ওয়ার্ল্ডের ড্রাগ যেমন এগলি। তো এগুলো নিউমোনিক্সটা আমরা দেখবো, তার আগে দেখতেছি আমরা যে বারবিচুরেটের মোড অফ অ্যাকশন 1+2+3, আর বেনজোডাইজিপাইনসের শুধুমাত্র 2। এটার মিনিং কি? আমরা এখানে বলছি যে সিএনএসকে ডিপ্রেস করার ওয়ে আমাদের তিনটা। একটা গাবাকে মিমিক্রি করা বা কপি করা, আরেকটা গাওয়ার অ্যাক্টিভিটিটাকে ফ্যাসিলিটেট করা, আরেকটা আমাদের যে এক্সাইটরি নিউরোট্রান্সমিটার ছিল ওকে ইনহিবিট করা। তো বারবিচুরেট কি করে? এই তিনটা ওয়েতেই সিএনএসকে ডিপ্রেস করে। এর কারণে এর মোড অফ অ্যাকশন 1+2+3। আর বেনজোডাইজিপাইন শুধুমাত্র আমাদের গাবার অ্যাক্টিভিটিকে ফ্যাসিলিটেট করার মাধ্যমে সিএনএসকে ডিপ্রেস করে। ওকে, অ্যান্ড আমরা একদম ইন্ডিভিজুয়ালি চলে যাব। তো এই আমাদের ওভারঅল মোড অফ অ্যাকশনটা। বারবিচুরেট কি করতেছে? বারবিচুরেট গাবাকে মিমিক করার মাধ্যমে অথবা গাবার অ্যাক্টিভিটি এনহ্যান্স করার মাধ্যমে, আরেকটা আমাদের যে এক্সাইটরি নিউরোট্রান্সমিটার বা গ্লুটামেট ছিল সেই গ্লুটামেটের অ্যাক্টিভিটিটা ইনহিবিট করার মাধ্যমে আমার কি করতেছে? সিএনএসটা ডিপ্রেস করতেছে। এখন যখন গাবাকে মিমিক করা হয় বা গাবার অ্যাক্টিভিটিটা এনহ্যান্স করা হয় তখন কি হয়? তখন আমাদের ক্লোরিন ইনফ্লাক্স বাইরে যায় ক্লোরিন চ্যানেলটা ওপেনিংটা বাড়ানোর মাধ্যমে। এবং যখন ক্লোরিন ইনফ্লাক্স বাড়ে তখন কি নেগেটিভ আয়ন বাড়ছে, এবং নেগেটিভ আয়ন বাড়লে যে স্টেটটা তৈরি হয় সেটাকে বলা হয় হাইপার পোলারাইজেশন, এবং হাইপার পোলারাইজেশন হলে সিএনএসটা ডিপ্রেস হয়। আর একটা আমাদের গ্লুটামেটটাকেও যদি আমরা ইনহিবিট করতে পারি তাহলে সিএনএসটা ডিপ্রেস হয়। তো বারবিচুরেট এই তিনটা ওয়েতেই 1+2+3 এই তিনটা মেকানিজমের মাধ্যমে সিএনএসকে ডিপ্রেস করে। আর বেনজোডাইজিপাইনস যেটা আছে সেটা শুধুমাত্র 2 নাম্বার, তার মানে গাবার অ্যাক্টিভিটিটা এনহ্যান্স করার মাধ্যমে কি করে? সিএনএসকে ডিপ্রেস করে। এখন এখানে একটা স্লাইড ডিফারেন্স আছে, সেটা গাবার অ্যাক্টিভিটি যে এনহ্যান্স করতেছে এখানে দুটা ওয়ে হতে পারে। একটা যে ক্লোরিন যে চ্যানেলটা আছে সেটা ওপেনিংয়ের ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দিতে পারে, যে কিছুক্ষণ পর পরে ক্লোরিন চ্যানেলটা ওপেন হইতেছে, তার মানে কি বেশি বেশি ওপেন হবে, ফলে বেশি বেশি ক্লোরিনের ইনফ্লাক্স হবে। ক্লোরিনের ইনফ্লাক্স বাড়লে নেগেটিভ আয়ন বাড়বে, নেগেটিভ আয়ন বাড়লে হাইপার পোলারাইজেশন হলে সিএনএস ডিপ্রেশন। আর বেনজোডাইজিপাইনস কি করে? বেনজোডাইজিপাইনস খুলে একবারই ক্লোরিন চ্যানেলটা, বাট ক্লোরিন চ্যানেল ওপেনিংয়ের যে ডিউরেশনটা আছে লং টার্ম ডিউরেশন করে ফেলে ওপেনিংটা। বেশিক্ষণ ওপেন থাকলে কি হবে? বেশি পরিমাণে ক্লোরিন ঢুকবে, বেশি পরিমাণে ক্লোরিন ঢোকা মানে কি? বেশি পরিমাণে নেগেটিভ বেশি ঢোকা মানে হাইপার পোলারাইজেশন, সিএনএস ডিপ্রেশন। ওকে, এখন আমরা ইন্ডিভিজুয়ালি চলে যাব। তো আমরা সবসময় শুরু করবো বারবিচুরেট দিয়ে, কারণ বারবিচুরেটগুলো আমাদের কি ওল্ড ড্রাগ এবং এদের সাইড এফেক্ট সবচেয়ে বেশি। তো এই যে আমরা সিএনএস এর ডিপ্রেশন পড়তেছি, তো ডিপ্রেশনের একটা প্রোগ্রেসিভ পাথওয়ে আছে।
যখন আমরা এই সিএনএস ডিপ্রেশনগুলো যেমন বারবিচুরেট দেন বেনজোডাইজিপাইন্স তারপর নিউ ওয়ার্ল্ডের যে ড্রাগগুলো আছে এগুলো যখন হচ্ছে আমরা লো ডোজে নিব তখন কি হবে, তখন হচ্ছে জাস্ট আমাদের যে অ্যাংজাইটিটা ছিল সেটা দূর হবে, মানে অ্যানজিওলাইটিক অ্যাক্টিভিটি শো করবে, এবং তার পাশাপাশি আমাদের যে রিল্যাক্সেশন আছে ওই রিল্যাক্সেশনটা দিবে, এটাকে বলা হয় সিডেশন। এখানে কোনো স্লিপ ইনডিউস হবে না। বাট যখন আমরা ডোজটা একটু বাড়াবো তখন হাই ডোজের কারণে সেখানে হচ্ছে স্লিপ ইনডিউস হবে এবং ওটাকে আমরা বলতেছি হিপনোসিস। আরও বেশি ডোজ বাড়াইলে নেশা হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের নার্কোসিস, এবং আরও বাড়াইলে আমাদের রিভার্সিবল এবং আনকন্ট্রোল একটা স্টেজ আসবে যেখানে হচ্ছে আমাদের লস অফ সেন্সেশন হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের জেনারেল অ্যানেস্থেশিয়া, দেন কোমা, দেন ডেথ। তাহলে সিডেশন আর হিপনোটিক্সের মধ্যে মেন পার্থক্য হচ্ছে ডোসের। যদি আমরা একই, যেমন ধরলাম আমি হচ্ছে একটা বেঞ্জো ডাইজিপ্যান্স খাচ্ছি, যেমন হচ্ছে ডাইজিপাম, তো যদি আমি হচ্ছে ডাইজিপামের লোয়ার ডোজ নিই তাহলে হচ্ছে আমাদের সিডেশন হবে, আর যদি হায়ার ডোজ নিই তখন হচ্ছে ডোজ বাড়ার কারণে সেখানে হচ্ছে আমার স্লিপ ইনডিউস হবে, ওইটা হচ্ছে আমাদের হিপনোটিক্স। ওকে, আমরা শুরু করবো এখন বারবিচুরেট দিয়ে। ওকে, বারবিচুরেটের প্রথমে আসি ক্লাসিফিকেশন। তো বারবিচুরেটের ক্লাসিফিকেশনটা করা হয় হচ্ছে বেসড অন ডিউরেশন অফ অ্যাকশন। আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট আর হচ্ছে লং অ্যাক্টিং। এটা মনে রাখার জন্য আমার মনে রাখবো হচ্ছে না পাপ, নাতে হচ্ছে সোডিয়াম, তার মানে কি থায়োপেন্টাল সোডিয়াম, তারপরে হচ্ছে পাপ। পাপটা কি? পেন্টো অ্যামো ফেনো বারবিটাল। পেন্টো অ্যামো ফেনো বারবিটাল। পেন্টো হচ্ছে, পেন্টো বারবিটালটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, অ্যামো বারবিটালটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর ফেনো বারবিটালটা হচ্ছে লং অ্যাক্টিং। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন: না পাপ, থায়োপেন্টাল সোডিয়াম, পেন্টো বারবিটাল, অ্যামো বারবিটাল আর হচ্ছে ফেনো বারবিটাল। এরা হচ্ছে আমাদের বারবিচুরেটগুলোর নামে শেষে কি আছে? বারবিটাল আছে। ওকে, এখন আমরা পড়ছিলাম যে হচ্ছে যে স্টেজগুলা, ওখানে পড়ছিলাম যে ওই যে প্রোগ্রেশন স্টেজ অফ সিএনএস ডিপ্রেশন। এখানে আমরা পড়ছিলাম যে সিএনএস ডিপ্রেশনের শুরু হয় হচ্ছে সিডেশন দ্বারা, তারপর হচ্ছে হিপনোসিস, দেন নার্কোসিস, দেন হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া। ওকে, তো যখন আমাদের জেনারেল অ্যানেস্থেশিয়া দরকার তখন এটা কিন্তু অনেক শর্ট টাইমের জন্য আমরা নর্মালি করতেছি, অনেক সময় এরকম হয়, তখন হচ্ছে আমরা আলট্রা শর্ট অ্যাক্টিং যে বারবিচুরেট আছে থায়োপেন্টাল সোডিয়াম ওটা ইউজ করতে পারি, যেটা ডিউরেশন অফ অ্যাকশন শুধুমাত্র 30 মিনিট হয় এবং সেটা অনেক ফাস্ট অ্যাকশন শুরু করে উইদিন সেকেন্ডস। তারপর হচ্ছে আমার যদি হচ্ছে শর্ট অ্যাক্টিং কিছু ইউজ করি তখন আমার কী হবে? সিডেশন হবে, বা সিডেশনের জন্য আমরা শর্ট অ্যাক্টিংটা ইউজ করি, যেটা হচ্ছে আমার পেন্টো বারবিটাল। তারপর হচ্ছে আমি যদি হিপনোসিস করতে চাই তাহলে হচ্ছে আমার ইন্টারমিডিয়েটটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমার কি অ্যামো বারবিটাল। আর যদি আমি হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট ইউজ করতে চাই তখন হচ্ছে আমার লং অ্যাক্টিং বা একটা বারবিচুরেট ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমার ফেনো বারবিটাল। ওকে, আমরা জানি বারবিচুরেট হচ্ছে 1 নাম্বার ক্লাসিফিকেশনে, প্রথমে বারবিচুরেট, দেন বেনজোডাইজিপাইন্স, দেন হচ্ছে আমার নিউ ওয়ার্ল্ডের ট্রাকগুলো। তো বারবিচুরেটের 1 নাম্বার হওয়ার কারণে এটার মোড অফ অ্যাকশন কয়টা? 3টা, 1, 2 এবং 3। তার মানে সিএনএসকে ডিপ্রেস করার যে 3টা ওয়ে, সেই 3টা ওয়েতেই বারবিচুরেট কী করতে পারে? সিএনএসকে ডিপ্রেস করতে পারে। তো প্রথম ওয়েটা কি ছিল? গাবার পুরো অ্যাক্টিভিটিটাকে মিমিক করা। দ্বিতীয়টা ছিল হচ্ছে গাবার অ্যাক্টিভিটিটাকে ফ্যাসিলিটেট করে। এর কারণে কী করে? বারবিচুরেট হচ্ছে প্রথমে গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তারপরে গাবা এ রিসেপ্টরটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের যে ক্লোরিন চ্যানেলের ওপেনিং আছে আমরা বলছিলাম বারবিচুরেট হচ্ছে ডিউরেশনটা বাড়ায় দেয়। বারবিচুরেট কী করে? ডিউরেশনটা বাড়ায়। আর আমাদের যে বেনজোডাইজিপাইন সেটা হচ্ছে কী করে? ফ্রিকোয়েন্সি বাড়ায়। তো বারবিচুরেট কী করলো? ডিউরেশনটা বাড়াই দিল, ফলে ক্লোরিন চ্যানেল বেশিক্ষণের জন্য ওপেন থাকবে। বেশিক্ষণের জন্য ওপেন থাকলে বেশি পরিমাণ ক্লোরিনের ইনফ্লাক্স হবে। ক্লোরিনের ইনফ্লাক্স বাড়া মানে নেগেটিভ আয়নের ইনফ্লাক্স বাড়া, নেগেটিভ আয়নের ইনফ্লাক্স বাড়া মানে হচ্ছে হাইপার পোলারাইজেশন, এবং হাইপার পোলারাইজেশন হলে আলটিমেটলি আমার সিনেসটা ডিপ্রেশন হবে। তো 1 গেল, 2 গেল। 3 নাম্বারটা ছিল যে এক্সাইটরি যে নিউরোট্রান্সমিটার বা গ্লুটামেট, এই গ্লুটামেটকে ইনহিবিট করা। গ্লুটামেটকে সে কীভাবে ইনহিবিট করে? গ্লুটামেটের একটা রিসেপ্টর আছে, নাম হচ্ছে এএমপি এ। এই এএমপি এর কে সে হচ্ছে ইনহিবিট করে। এএমপি এ রিসেপ্টরটা ইনহিবিট হলে গ্লুটামেটটা ইনহিবিট হয়, গ্লুটামেটটা ইনহিবিট হলে এক্সাইট হবে না, উল্টা আরও ডিপ্রেশন হয়ে যায়। ওকে, গেল। এখানে হচ্ছে আমরা কিছু টার্ম দেখতে পাইলাম যে বারবিচুরেট বা বেনজোডাইজিপান্স কী করতেছে? নেগেটিভ আয়ন বা যখন ক্লোরিনটা বাড়াইতেছে তখন আমরা সেটাকে বলতেছি হাইপার পোলারাইজেশন, এবং হাইপার পোলারাইজেশন স্টেটটা হইলে আমার সিনেসটা ডিপ্রেশন হয়ে যায়। ঠিক একইভাবে যদি বিপরীতভাবে যদি আমার পজিটিভ আয়ন বাড়ে তখন এটাকে আমি বলবো ডিপোলারাইজেশন, এবং ডিপোলারাইজেশন হলে কী হবে? উল্টাটা,
ওভার এক্সাইটেশন। এই ওভার এক্সাইটেশন স্টেজটারে আমরা বলি সিজার্স বা কনভালশন বা খিঁচুনি। তো কনভালশন কি? একটা ওভার এক্সাইটেশনের একটা স্টেজ, যেখানে হচ্ছে যেটা আমার কেন হয়েছে পজিটিভ আয়নটা বাড়ার কারণে বা ডিপোলারাইজেশন স্টেটটার কারণে। তো কনভালশনে যেহেতু আমার পজিটিভটা বাড়ছে, তাহলে কনভালশনের যে ট্রিটমেন্ট হবে সেটা এখানে আমি কী করবো, পজিটিভটা কমাই দিব। ওকে, আর এই পজিটিভটা কমা যাওয়াকে আমার বলতেছি আমরা রিপোলারাইজেশন। তার মানে কনভালশন হলে পজিটিভ বাড়ার কারণে ডিপোলারাইজেশন হয়, এবং কনভালশনের ট্রিটমেন্টটা হচ্ছে পজিটিভটা কমানোর মাধ্যমে রিপোলারাইজেশন করা, যেটা করে আমার অ্যান্টি কনভালশন। এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। তাহলে আমরা অ্যান্টি কনভালশন হিসাবেও কিন্তু আসলে বারবিচুরেট, বেনজোডাইজিপাইনস এগুলো ইউজ করতে পারি, যেগুলো আমার সিনেসকে ডিপ্রেস করতেছে। ওকে, তারপরে আসি আমাদের বারবিচুরেট শেষ, এখন আমরা সরাসরি চলে যাব বেনজোডাইজিপাইনসে। আচ্ছা, বেনজোডাইজিপাইনসেরও আমার প্রথমে ক্লাসিফিকেশন পড়তে হবে। এখানে হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর হচ্ছে লং অ্যাক্টিং। মনে রাখার উপায় হচ্ছে ট্রায়া মিডা জোলাম, ট্রায়া মিডা জোলাম, লোরা ডায়া জিপাম। রিপিট উইথ মি, ট্রায়া মিডা জোলাম, লোরা ডায়া জিপাম। ওকে, তো বেনজোডাইজিপাইনসের শেষে কি থাকে? জোলাম অথবা জিপাম। যারা হচ্ছে শর্ট অ্যাক্টিং তাদের শেষে থাকবে হচ্ছে জোলাম, যেমন ট্রায়াজোলাম, মিডারজোলাম। তারপরে হচ্ছে যারা হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা লং অ্যাক্টিং তাদের নামে শেষে থাকবে হচ্ছে জিপাম, যেমন হচ্ছে আমার লোরাজিপাম, ডায়াজিপাম। ওকে, তারপরে আমার ক্লাসিফিকেশন শেষ, এবং আমরা জানি ক্লাসিফিকেশন একদম যখন আমরা বসলাম যে সিএনএস ডিপ্রেশনটা তখন একে ছিল কি, বারবিচুরেট একে থাকা মানে 1, 2, 3 তিনটা ওয়েতেই সিএনএস ডিপ্রেশন করা, আর 2 থাকা মানে শুধুমাত্র 2-এর মাধ্যমে, শুধুমাত্র দ্বিতীয় ওয়ের মাধ্যমে আমাদের সিএনএসকে ডিপ্রেশন করা। সেটা হচ্ছে আমাদের গাবার অ্যাক্টিভিটিটা ফ্যাসিলিটেট করা বা এনহ্যান্স করা। তো আমরা দেখছি বারবিচুরেট কি করে, ডিউরেশনটা বাড়ায় দেয় ক্লোরিন চ্যানেলের, বাট বেনজোডাইজিপাইনস কি করে, ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেয়। ফ্রিকোয়েন্সি বেড়ে একটু পর পর ওপেন হবে, ফলে ক্লোরিনের ইনফ্লাক্স বাড়বে। ক্লোরিনের ইনফ্লাক্স বাড়া মানে নেগেটিভ আয়নের ইনফ্লাক্স বাড়া, নেগেটিভ আয়নের ইনফ্লাক্স বাড়া মানে হাইপার পোলারাইজেশন হওয়া। এই হাইপার পোলারাইজেশন হলে আমাদের সেনেসটা ডিপ্রেশন হয়ে যাবে। তাহলে বেনজোডাইজিপাইন শুধুমাত্র 2 নম্বরের মাধ্যমে করে, আর বারবিচুরেট 1, 2, 3 তিনটার মাধ্যমে করতে পারে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বারবিচুরেট এবং বেনজোডাইজিপাইনসের জন্য দুইটাই সেম, এর কারণে আমি একবারই জাস্ট বলতেছি। সেটা হচ্ছে এরা যেহেতু সিএনএস ডিপ্রেশন, তার মানে এরা কি করবে, সিএনএস ডিপ্রেশনের যে প্রোগ্রেসটা আছে পুরো প্রোগ্রেসের প্রত্যেকটা স্টেপে ওরা করতে পারে। যে আমি লোয়ার ডোজে দিই তাহলে আমার সিডেশন হবে, পাশাপাশি অ্যাংজাইটিটা যেহেতু আমার দূর করবে, এই জন্য আমরা এটাকে বলতে পারি অ্যাঞ্জিওলাইটিক ইফেক্ট। তারপরে হচ্ছে আমার কামনেস শো করবে, যেটা আমরা বলতে পারি ট্রাঙ্কুলাইজার ইফেক্ট, মাসেল রিল্যাক্সেশন করবে। তারপরে হচ্ছে ডোজটা যদি আর একটু বাড়াই দিলে আমাদের হচ্ছে স্লিপ ইনডিউস করতে পারে, যেটা হচ্ছে আমার হিপনোসিস। তারপরে হচ্ছে আমরা দেখছি যে কনভালশন হইলে কনভালশনের ট্রিটমেন্ট হিসেবে আমরা বারবিচুরেট, বেনজোডাইজিপাইনস ইউজ করতে পারি। ওকে, এগুলো হচ্ছে আমার সিএনএস এর উপর ভালো ইফেক্ট, বা আমাদের এই ভালো ইফেক্টগুলোর জন্য তো আমরা হচ্ছে ইউজ করি। তার মানে সিএনএস এর উপরে যে ভালো ইফেক্টগুলো আছে ওগুলো কিন্তু আসলে আমাদের ইন্ডিকেশন যে এই জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে বেনজোডাইজিপাইনস বা বারবিচুরেট ইউজ করতে পারি। এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে বারবিচুরেটগুলো অনেক ওল্ডার যেহেতু ভার্সন, এর কারণে এদের সাইড এফেক্ট অনেক বেশি। নর্মালি আমরা না পারতে বারবিচুরেট ইউজ করি, বারবিচুরেটের থেকে বেনজোডাইজিপাইনসগুলোর সাইড এফেক্ট কম, এর কারণে এগুলো আমরা হচ্ছে বেনজোডাইজিপাইনস ইউজ করা হয় বর্তমান সময়ে। আর বেনজোডাইজিপাইনস যখন আমরা ইউজ করি তখন কী হয়, আসলে আমাদের সিনেসটা ডিপ্রেস হয়ে যায়। সিনেসটা ডিপ্রেস হলে কি রিল্যাক্স অবস্থায় চলে যায় না, আর আমাদের ব্রেন বডি যখন রিল্যাক্স কন্ডিশনে চলে যায় তখন আমাদের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা কাজ করে। যদি প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম কাজ করে তাহলে কী হবে, মাসেলের রিল্যাক্সেশন হবে, করোনালি ভ্যাসোডাইলেশন হবে। এটা আমি খুব সুন্দরভাবে চেষ্টা করব যখন অটোনমিক নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজি পড়ানোর, তখন হচ্ছে আমি ট্রাই করবো বলার। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট মোর লাইকলি সিএনএস ডিপ্রেশন সবার জন্য সেম, বাট বারবিচুরেটটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। আর যারা সিএনএস এর উপর সরাসরি কাজ করে তাদের কিছু কিছু কমন সাইড ইফেক্ট আছে। সেটা হচ্ছে কি, তাদের টলারেন্স ডেভেলপ করে, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্সি বা অ্যাডিকশন তৈরি হয়। পাশাপাশি আমাদের যে লিবিডো আছে সেই লিবিডোটা ডিক্রিজ হয়, আর নর্মাল ডোজে অনেক সময় ড্রাই মাউথ, তারপরে হেডেক, কনফিউশন, অ্যাটেক্সিয়া এগুলো তো হইতেই পারে। এবং অবভিয়াসলি আমাদের যে এই সকল ড্রাগ খাওয়ার পরে যেহেতু সিডেশন হয়, তারপরে হিপনোসিস হওয়ার একটা চান্স থাকে, তো আমাদের এইটা খাওয়ার পরে ড্রাইভিং করা যাবে না। তারপরে কিছু ডার্ক চয়েস আছে, যেমন অ্যান্টিটিটেনাস এবং অ্যান্টি অ্যাংজাইটি হিসাবে। অ্যান্টিটিটেনাস এবং অ্যান্টি
অ্যাংজাইটি হিসাবে আমরা ডায়াজিপাম বা লং অ্যাক্টিংটা ইউজ করি, কারণ আমাদের টিটেনাস হইলে বা অ্যাংজাইটি দূর করার জন্য আমাদের লং টার্মের জন্য দরকার। আর লং অ্যাক্টিংটা হচ্ছে আমাদের অবশ্যই কি ডায়াজিপাম। তারপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি অ্যান্টিকনভালসেন্ট, এটা কিন্তু আমাদের কিছুক্ষণ পর পর, তাহলে এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট। ওকে, তারপরে হচ্ছে আমার অ্যান্টি ডিপ্রেশনের জন্য অ্যাপ্রাজোলাম, এটা ইউজ করতে পারি। তাহলে আমাদের হচ্ছে বেনজোডাইজিপাইনসোসেন্স এবং বারবিচুরেট আমরা দেখছি, বারবিচুরেটের ইন্ডিকেশনটা মোর লাইকলি সেম লাইক বেনজোডাইজিপাইন্স, এবং অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্টগুলো সেম, বাট যেহেতু বারবিচুরেটগুলো হচ্ছে ওল্ডার ভার্সন, এর কারণে এগুলোর সাইড ইফেক্ট অনেক বেশি। এখানে একটা বিশেষ কথা আছে বারবিচুরেটে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে একটু অন্যরকম, যে হাইপার বিলিরুবিনেমিয়া, তারপরে হচ্ছে ইকটেরাস, তার মানে জন্ডিসের সাথে আসলে বারবিচুরেট ইউজের কি সম্পর্ক। আমরা ধরি যে হচ্ছে আমাদের নিওনেটাল জন্ডিস হয়েছে বা হেপাটিক বা টক্সিক জন্ডিস হয়েছে। তো এখানে কি হয়, হেপাটিক বা টক্সিক জন্ডিস হলে, টক্সিক জন্ডিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লিভার ওর যে কনজুগেশন করার অ্যাবিলিটি, যে আনকনজুগেটেড যে বিলিরুবিন আছে সেটাকে কনজুগেশন করার পরে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করবে, সেটাও করতে পারে না। কেন পারে না? অবশ্যই তার কোনো একটা প্রবলেম হইতেছে বা সে তার এনজাইমগুলো ঠিকভাবে ইউজ করতে পারতেছে না। এর কারণে কি হয়, আমাদের ব্লাডে আনকনজুগেটেড এবং কনজুগেটেড বিলিরুবিনটা ইনক্রিজ করে, যেটা আমরা বলতেছি হাইপার বিলিরুবিনেমিয়া। বাট যদি কোনোভাবে আমরা বডিতে কনজুগেশন করার জন্য যে এনজাইমটা দরকার, ইউজিটি বা ইউডিপি গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ, এটা যদি সাপ্লাই দিতে পারি তাহলে কি হবে, কনজুগেশনটা হবে। আর কনজুগেশন যদি হয় তাহলে হাইপার বিলিরুবিনিয়া, তারপরে ইকটেরাসের যে রিস্কটা সেটা হচ্ছে কিন্তু কমে যাবে। এর কারণে আমরা হাইপার বিলিরুবিনিয়া বা ইকটেরাস বা জন্ডিসের ক্ষেত্রেও আমরা ফেনোবারবিটালটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের ইউজিটির সাপ্লায়ার। ওকে, তারপরে আমরা দেখতেছি যে কিছু নিউয়ার ড্রাগ আছে। তো নিউয়ার ড্রাগের নামগুলো খুবই নিউ এবং অড, তো এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে আমাদের এটা একটা কাহিনী। তো এখানে আমাদের একটা মেন ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে রনি বা রুনি। তো রনি কি করছে, যদি রনি বাস পায়, যদি বাস পায় রনি, তাহলে আমি জালের মধ্যে প্লন এবং জলপি ডাম দিয়ে দিব কাউকে। ওকে, জিনিসটা হচ্ছে যে রনি একটা ছেলে, সে যদি বাস পায় তাহলে আমি আমার জালের মধ্যে প্লন দিব এবং সাথে কাউকে জলপি দিয়ে দিব। ওকে, তো ছন্দটা কি, বাস পায় যদি বাস পায় রনি, তাহলে জালে জালে প্লন এবং জলপি দাম দিমু বা দেম। ওকে, যদি বাস পায় রনি, তাহলে জালে প্লন এবং জলপি দাম দেম। ওকে, তাহলে কি কি হইলো, নিয়ডরা কি কি, বাস পায় রনি, জালে প্লন আর জলপি দেম। ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের সিএনএস ডিপ্রেশনগুলো শেষ। এখন একটা মজার জিনিস হচ্ছে, আমরা সিএনএস ডিপ্রেশনগুলো পড়ছি মেনলি তিনটা, তাই না? তার মধ্যে ছিল হচ্ছে প্রথমে বারবিচুরেট, যেটা হচ্ছে 1+2+3, এই তিনটা ওয়েতেই সিএনএসকে ডিপ্রেস করতে পারে। তারপরে বসছে হচ্ছে বেনজোডাইজিপাইন্স, সেটা শুধুমাত্র 2 নম্বরের মাধ্যমে করতে পারে, আর হচ্ছে নিউয়ার্টার। এখানে আমরা এদের কিছু কিছু ইউজও পড়ে ফেলছি বা কিছু কিছু পারপোজের যে কাহিনী ছিল, যেমন আমরা অলরেডি সিডিশন এবং হিপনোসিস পড়ে ফেলছি, তাই না? লোয়ার ডোজ ইউজ করে সিডেশন দিত, তারপরে হচ্ছে হায়ার ডোজের জন্য হচ্ছে আমার হিপনোসিস। আর যদি আমি হচ্ছে আমার এই ড্রাগগুলার বিশেষ কিছু পারপোজ ইউজ করি, যেমন হচ্ছে আমি যদি আমার কামনেস তৈরি করার জন্য ইউজ করি, তখন এই ড্রাগগুলো কিন্তু অ্যাজ এ ট্রাঙ্কুলাইজার হিসাবে ইউজ হতে পারে। সিএনএস ডিপ্রেশন যতগুলো ড্রাগ আছে, যেমন হচ্ছে আমার বারবিচুরেট, তারপর হচ্ছে বেনজোডাইজিপাইন্স, এরা কিন্তু জাস্ট হচ্ছে কামনেস তৈরি করার জন্য বা এজ এ পিস পিল বা ট্রাঙ্কুলাইজার হিসেবে ইউজ হতে পারে। ওকে, তো ট্রাঙ্কুলাইজারের যদি ক্লাসিফিকেশন বলে, তাহলে হচ্ছে আমরা অবশ্যই লিখতে পারি বেনজোডাইজিপাইন্স, তারপরে হচ্ছে ফেনোবারবিটান বা ফেনোবারবিটাল বা বারবিচুরেট যেগুলো আছে। পাশাপাশি আরেকটা মজাদার জিনিস হচ্ছে, আমরা অলরেডি যখন হচ্ছে অটাগয়েড পড়ছি, সেখানে ছিল অ্যান্টিহিস্টামিনিক্স। তো সেখানে হচ্ছে ছিল H1 ব্লকার, H2 ব্লকার, এবং আমরা যদি মনে করতে পারি যে H1 ব্লকারের দুটো জেনারেশন ছিল, একটা হচ্ছে জেনারেশন 1 যেটা হচ্ছে সিডেটিভ ছিল, এবং যেটা হচ্ছে জেনারেশন 2 সেটা ছিল কি নন সিডেটিভ, তাই না? তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা কিন্তু নর্মাল যখন অ্যান্টিহিস্টামিন নেই, তখন হচ্ছে আমরা চাই কি জেনারেশন 2টা নেওয়ার জন্য, যাতে আমাদের সেখানে সিডেশনটা না হয়। বাট যদি আমরা H1 নেই, তাহলে কি হবে, আমার সিডেশনটা হয়ে যাবে না? আর সিডেশনটাই তো ট্রাঙ্কুলাইজার, তাই না?
তো এখানে এই অসুবিধাটা অ্যান্টিহিস্টামিনের যে এই অসুবিধাটা আছে যে অ্যান্টিহিস্টামিনের H1 ব্লকারের জেনারেশন 1 যেটা সেটা হচ্ছে সিডেশন করে, ওইটা যদি আমরা অ্যাজ এ পিস পিল নেই তাহলেও কিন্তু আমাদের হয়ে যেতেছে, কারণ আমরা জানি বারবিচুরেট বেনজোডাইজেপিন সরাসরি সেন্সের উপরে কাজ করতেছে, এদের অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে। তো আমরা জাস্ট যদি সিডেশন বা ট্রাঙ্কুলাইজার অথবা পিস পিল হিসাবে আমাদের নেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই মেজরলি আমরা কোনটা নেব, অ্যান্টিহিস্টামিনের H1 ব্লকারের জেনারেশন 1 বা সিডেটিভ যেগুলো আছে সেগুলোর উদাহরণ আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা কী ছিল? আমি মনে রাখতে পারি ডিসিপি, ডাইক্লোরফেনহাইড্রামিন, তারপর হচ্ছে ক্লোরফেনারামিন, আর হচ্ছে প্রোমেথাজিন, এটা সব জায়গায় লাগবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, অলরেডি আমরা এটা নিয়ে কথাবার্তা বলে ফেলছি, এখন জাস্ট হচ্ছে একদম একটা চার্টে আমরা মোড অফ অ্যাকশন এবং সব কিছু দেখে ফেলবো। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে কনভালশন জিনিসটা কি। কনভালশন মানে হচ্ছে যে যদি ব্রেনে আপনার সিএনএসে হচ্ছে আপনার পজিটিভ আয়নটা বেড়ে যায় তাহলে হচ্ছে ওই স্টেটটার আমরা বলি ডিপোলারাইজেশন, এবং এই ডিপোলারাইজেশন হলে সেখানে একটা ওভার এক্সাইটমেন্ট তৈরি হয়, এটাকেই বলা হয় কনভালশন বা খিঁচুনি। তো কনভালশনের প্রবলেম কি? এখানে পজিটিভ আয়ন বেড়ে গেছে বা ডিপোলারেশন হয়েছে, তাহলে ট্রিটমেন্টটা হবে কি? কোনোভাবে এই পজিটিভ আয়নটা কমায় দেওয়া বা রিপোলারেশন করা। তো এই পজিটিভ আয়নটা কমানোর জন্য অথবা অথবা সিএনএসটাকে সরাসরি ডিপ্রেস করে দেওয়া। তো যেহেতু সিএনএস ডিপ্রেস করার মাধ্যমেও অ্যান্টি কনভালশন ইফেক্টটা গেইন করা সম্ভব, তার মানে কি আমাদের যে সিএনএস ডিপ্রেশনগুলো আছে বারবিচুরেট, বেনজোডাইজিপামস, এরাও হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট হিসাবে ইউজ হতে পারে, ইজি টু সে। ওকে, এখন কনভালশনের মেন প্রবলেমটা কি ছিল? পজিটিভ আয়নগুলা বাড়া যাইতেছে, ডিপোলারাইজেশন। তো আমি পজিটিভ আয়নগুলো কমাবো, ধরলাম সোডিয়াম আয়ন বেড়ে গেছিলো, তাহলে সোডিয়াম আয়ন আমাদের কমাইতে হবে। সোডিয়াম আয়ন কমানোর জন্য আমরা কি করতে পারবো? একটা ড্রাগ দিব, সেই ড্রাগটার নাম হচ্ছে ফেনাইটোইন। মনে রাখবো, না পা সোডিয়াম আয়ন কমানোর জন্য ইউজ করবো ফেনাইটোইন। তো ফেনাইটোইন যদি ইউজ করতে কী হবে? সোডিয়ামের যে চ্যানেলটা আছে সেটা ব্লক হবে, সোডিয়ামের চ্যানেলটা ব্লক হলে সোডিয়ামের পরিমাণ কমে যাবে, পজিটিভ আয়ন কমে গেলে রিপোলারাইজেশন আবার রিগেন হবে। তো রিপোলারাইজেশন হইলে আমার অ্যান্টি কনভালসেন্ট ইফেক্টটা শো করবে। তারপরে যদি আমার ক্যালসিয়ামটা কমাইতে চাই তাহলে হচ্ছে আমার ইসি, সেটা কি? সেটা হচ্ছে ইথোসুক্সিমাইড ইউজ করব। ইথোসুক্সিমাইডটা কি ছিল? সেটা হচ্ছে আমার যে ক্যালসিয়াম চ্যানেলটা আছে সেটা হচ্ছে এই ইথোসুক্সিমাইডটা আমার ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক করবে, ফলে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া মানে প্লাস কমে যাওয়া, প্লাস কমে গেলে আমার রিপোলারেশন হবে, রিপোলারেশন হইলে আমার অ্যান্টি কনভার্সন হবে। আর আমি অলরেডি বলছি যে অ্যান্টি কনভার্সন হলে আমার সিনেসটা আসলে এক্সাইটেডটা হয়ে যায়, ওভার এক্সাইটেড। আমি সেই সিনেসটাকে ডিপ্রেস করার মাধ্যমেও অ্যান্টি কনভার্সন ইফেক্ট তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমার বারবিচুরেট এবং বেনজোডাইজিপাইনস। এবং আমরা জানি বেনজোডাইজিপাইনস হচ্ছে শুধুমাত্র সেকেন্ড মেকানিজম বা গাবাকে এনহ্যান্স করার মাধ্যমে সিনেসকে রিপ্লেস করে, আর বারবিচুরেট হচ্ছে তিনটা উপায়ে করতে পারে: গাবাকে মিমিক, গাবাকে এনহ্যান্স, আর হচ্ছে গ্লুটামেটকে ইনহিবিট করার মাধ্যমে। এখন এই গ্লুটামেটকে ইনহিবিট করার মাধ্যমে আরও দুটা ড্রাগ কাজ করতে পারে, সিনেসকে রিপ্লেস করতে পারে, সেটা হচ্ছে আমাদের টোপিরামেট আর হচ্ছে পেরামপেনেল। টোপিরামেট আর হচ্ছে পেরামপেনেল। ওকে, তাহলে এই হচ্ছে আমার একদম অ্যান্টিকনভালশন ড্রাগের ক্লাসিফিকেশন, পাশাপাশি তাদের মোড অফ অ্যাকশন। অ্যানালজেসিক বা পেইন কিলার বা ব্যথানাশক। তাই অ্যানালজেসিক হিসেবে দুটো জিনিস ইউজ হতে পারে, একটা হচ্ছে নার্কোটিক আর একটা হচ্ছে নন নার্কোটিক। নন নার্কোটিকগুলো অলরেডি আমরা অটোকার্টসে পড়ে ফেলছি, যেমন হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেগুলো হচ্ছে নর্মালি মেইনলি অ্যান্টি ইনফ্লামেটরি, পাশাপাশি এরা অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক ইফেক্ট শো করে। তারপরে ছিল প্যারাসিটামল, তারপর হচ্ছে স্যালিসাইলেট। ওকে, এখন নন নার্কোটিকগুলোর মধ্যে আবার দুটা ভাগ আছে, একটা হচ্ছে যদি ন্যাচারাল সোর্স থেকে আসে, যেমন অপিয়ামের অ্যালকালয়েড, যেমন মরফিন, কোডেন। তো মরফিন, তারপর হচ্ছে কোডেন, এগুলো হচ্ছে ন্যাচারাল নার্কোটিক, আর সিনথেটিক হচ্ছে ফেন্টানিল। ওকে, এখন নার্কোটিক আর নন নার্কোটিকের মধ্যে পার্থক্য কি? নার্কোটিকগুলা যেহেতু নেশা, তার মানে কি হাইপোটেন্ট, তারপরে হচ্ছে অ্যাডিকশন করে, কারণ এরা সরাসরি সেন্সকে ডিপ্রেস করে। খারাপ জিনিস হচ্ছে যে নার্কোটিকের অ্যাডিকশন তো করতেছে, পাশাপাশি এদের কোনো অ্যান্টি ইনফ্লামেটরি অথবা অ্যান্টিপাইরেটিক কোনো অ্যাকশন নাই, এবং এরা খুবই মারাত্মক মানে ঝুঁকিপূর্ণ ড্রাগ, কারণ এদের থেরাপিউটিক ইন্ডেক্স অনেক কম। এখন আমরা দেখব এই নার্কোটিক যারা ছিল, মরফিন, কোডেন, তারপরে সিনথেটিকের মধ্যে হচ্ছে ফেন্টানিল, এদের হচ্ছে মোড অফ অ্যাকশনটা কীরকম। তো নার্কোটিকগুলো হচ্ছে অপিয়াম অ্যালকালয়েড, এর কারণে এরা হচ্ছে অপয়েড যে রিসেপ্টরটা আছে সেটাকে স্টিমুলেট করে। কারণ অপয়েড রিসেপ্টরটা তিনটা পার্ট: এমডিকে, মিউ, ডেল্টা,
কাপ্পা। তো অপোয়েট রিসেপ্টরে যখন হচ্ছে স্টিমুলেট করবে তখন হচ্ছে ক্যালসিয়াম এবং সিএমপি কমে যাবে। তো ক্যালসিয়াম আর সিএমপি হচ্ছে আমাদের সেকেন্ড মেসেঞ্জার। যদি সেকেন্ড মেসেঞ্জার কমে যায় তাহলে সেলুলার রেসপন্স বা সেলুলার সিগন্যাল কমে যাবে, এবং সেলুলার সিগন্যালিং যদি কমে যায়, সিগন্যালিং কমে গেলে আমাদের ওইখানের ব্যথাটা আমরা অনুভব করতে পারবো না, এলিমিনেশন অফ পেন। এভাবে হচ্ছে নার্কোটিকগুলো অ্যানালজেসিক হিসেবে কাজ করে। ওকে, তারপরে এরই মাধ্যমে আমাদের সিএনএস ডিপ্রেশন শেষ। সিএনএসের ডিপ্রেশন আমরা পড়ে ফেলছি, এখন হচ্ছে সিএনএস স্টিমুলেন্টস। তো সিএনএস ডিপ্রেশনটা কি হয়েছিল, সিএনএসটাকে আমরা ডিপ্রেস করছি, আর স্টিমুলেন্টে আমরা কি করবো, সিএনএসকে স্টিমুলেট করবো। দুটো ওয়েতে করতে পারে, একটা হচ্ছে স্টিমুলেটরি যে নিউরোট্রান্সমিটার বা এক্সাইটরি যে নিউরোট্রান্সমিটারটা আছে গ্লুটামেট, তাকে স্টিমুলেট করার মাধ্যমে, আর একটা হচ্ছে ইনহিবিটরি যেটা ছিল গাবা, ওকে হচ্ছে ডিপ্রেস করার মাধ্যমে, রিডিউস করার মাধ্যমে, অথবা ওকে সরাসরি ইনহিবিট করার মাধ্যমে। এখন সিএনএস যে স্টিমুলেন্টগুলো আছে তাদের দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং আর একটা হচ্ছে রিফ্লেক্সলি অ্যাক্টিং। ডিরেক্টলি অ্যাক্টিংটা হচ্ছে বিভিন্ন পার্টে অ্যাক্ট করে, যেমন হচ্ছে কর্টেক্সে যদি করে তাহলে হচ্ছে কর্টিক্যাল স্টিমুলেন্ট, যেগুলো হচ্ছে নর্মালি আমরা ব্রঙ্কোডাইলেটরের মধ্যে পড়ে আসছি, মিথাইল জ্যান্থিনস লাইক অ্যামিনোফাইলিন, থিওফাইলিন। তারপর হচ্ছে যদি মেডুলা অবলঙ্গটাতে করে তাহলে হচ্ছে মেডুলার স্টিমুলেন্টস লাইক পিক্রোটক্সিন। তারপর একটা ঐতিহাসিক আছে যেটা হচ্ছে স্পাইন প্যারালাইসিসের জন্য কাজ করা হইতো, বা স্পাইনের বিভিন্ন সমস্যা তৈরি করার জন্য ইউজ করা হতো। সেটা হচ্ছে আমাদের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ব্রুসাইন, সেটা হচ্ছে স্পাইনাল স্টিমুলেন্ট হিসেবে কাজ করে। আর রিফ্লেক্স অ্যাক্টিং অন সিএনএস হচ্ছে নিকোটিন আছে, অ্যামোনিয়া আছে। ওকে, এখন ওইখানে যেরকম আমরা সিএনএস এর ডিপ্রেশনের একটা প্রোগ্রেশন দেখলাম, এখানে হচ্ছে সিএনএস এর এক্সাইটেশনের একটা প্রোগ্রেশন দেখবো। এক্সাইটেশন হলে আসলে কি হবে, হাইপার এক্সাইটেবিলিটি, মাইল্ড, দেন সিভিয়ার। দেন সিভিয়ারের পরে যেটা হবে সেটা হচ্ছে যে কনভালশন, এবং কনভালশন হলে আমরা যে অ্যান্টি কনভালশন ইউজ করব। ওকে, তারপর হচ্ছে অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়ার আমরা জাস্ট একটা চার্ট দেখবো, সেখানে হচ্ছে ক্লাসিফিকেশন প্লাস মোড অফ অ্যাকশন হয়ে যাবে। তার আগে অ্যানেস্থেশিয়া মানে কি? অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে অ্যান মানে অ্যাবসেন্স, আর অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে সেন্সেশন বা ফিলিং। যখন হচ্ছে স্কেলেটাল মাসলটা রিল্যাক্সেশন হয় এবং হচ্ছে আমাদের যে সেন্সেশন বা ফিলিংস আছে বা কনসাসনেস আছে সেটা যখন লস হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের অ্যানেস্থেশিয়া। এটা জেনারেল হতে পারে মানে ওভারঅল পুরো বডিতে, অথবা পার্টিকুলার একটা রিজিয়ন হতে পারে, সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া। ওকে, এখন অ্যানেস্থেশিয়ার মোড অফ অ্যাকশন এবং হচ্ছে আমাদের যে ক্লাসিফিকেশনটা আছে। তো অ্যানেস্থেশিয়া করার জন্য আমরা আসলে সিএনএস ডিপ্রেশনগুলো ইউজ করি। তো সিএনএস ডিপ্রেশন বললে আমাদের মাথায় আসবে অবশ্যই বারবিচুরেট, বেনজোডায়াজিপাইনস এবং নিউ ওয়ার্ল্ডের ড্রাগগুলো। তো বারবিচুরেটগুলো হচ্ছে 1 2 3, বেনজোডায়াজিপাইনসগুলো হচ্ছে শুধুমাত্র 2। শুধুমাত্র 2টা ছিল আমার গাবাকে জাস্ট হচ্ছে এনহ্যান্স করা, এবং ঠিক সেম ওয়েতে বেনজোডায়াজিপাইনসের মেকানিজমটাই ফলো করে হচ্ছে একটা নতুন ড্রাগ, সেটা হচ্ছে প্রোপোফল। আর দুটা ড্রাগ আছে, সেটা হচ্ছে কেটামিন আর একটা হচ্ছে আমাদের হ্যালোথেন। কেটামিন কি করে, গ্লুটামেটকে ইনহিবিট করে, বাট আমাদের যে বারবিচুরেটের যে গ্লুটামেটের ইনহিবিশনটা ছিল সেটা কিন্তু এএমপি এ রিসেপ্টরের মাধ্যমে হইতো, এএমপি এ রিসেপ্টরের মাধ্যমে। আর এখানে কেটামিন কি করে, এনএমডি এ রিসেপ্টরকে ইনহিবিট করার মাধ্যমে আমার ক্যালসিয়াম ইনফ্লাক্স কমায় দেয়, ফলে হচ্ছে রিপোলারাইজেশন হয় এবং সিএনএসটা ডিপ্রেশন হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের হ্যালোথেন। হ্যালোথেনেরটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে হ্যালোথেন কি করে, পটাশিয়াম যে চ্যানেলটা আছে সেই পটাশিয়াম চ্যানেলে দুইটা পোর সৃষ্টি করে। ওই পোর সৃষ্টি করলে কি হয়, পটাশিয়ামের লিকিং হয়, এবং অনেক বেশি লিক হওয়ার কারণে সেখানে হাইপার পোলারাইজেশন হয়ে যায়। হাইপার পোলারাইজেশন হলেই সিএনএস ডিপ্রেশন। আর সিএনএস ডিপ্রেশনটাই আসলে জেনারেল অ্যানেস্থেসিয়া করে। ওকে, কারণ যেহেতু সিএনএসের উপর একদম ডিপ্রেশন হচ্ছে তার কারণে একদম জেনারেলি অ্যানেস্থেসিয়া হয়ে যাবে। ওকে, এখন লোকাল অ্যানেস্থেসিয়া কীভাবে হয়? লোকাল অ্যানেস্থেসিয়া হয় লোকাল যে এরিয়াটা আছে যেখানে আমি অ্যানেস্থেসিয়া করবো, সেখানে যে নার্ভটা আছে সেই নার্ভের যে কন্ডাকশনটা আছে সেটা ব্লক করার মাধ্যমে। জেনারেল অ্যানেস্থেসিয়া হইতেছিল একদম সরাসরি সিএনএসটাকে ডিপ্রেস করার মাধ্যমে। আর লোকাল অ্যানেস্থেসিয়া কীভাবে হয়, যে এরিয়াতে আমি অ্যানেস্থেসিয়া করবো সেই ওই এরিয়ার নার্ভ কন্ডাকশনটা ব্লক করার মাধ্যমে। নার্ভ কন্ডাকশনটা কীভাবে ব্লক হতে পারে, তিনটা ওয়েতে। একটা হচ্ছে সোডিয়াম চ্যানেলটা ইম্পেয়ার হওয়ার মাধ্যমে, সোডিয়াম চ্যানেলের ইনফ্লাক্সটা ইম্পেয়ার হওয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালটা আছে এটার যে প্রোপাগেশনটা আছে সেটা ইম্পেয়ার করার মাধ্যমে। তো তিনটা জিনিস, একটা হচ্ছে সোডিয়াম চ্যানেলের ইম্পেয়ারমেন্ট, সোডিয়াম ইনফ্লাক্সের ইম্পেয়ারমেন্ট, এবং সোডিয়াম এবং অ্যাকশন পটেনশিয়ালের যে প্রোপাগেশনটা আছে সেটার ইম্পেয়ারমেন্ট। তো এই হচ্ছে আমার
লোকাল অ্যানেস্থেটিক্স।